বিয়ের আসরে আমার শালিকাকে দেখে আমার মনের ভেতর তার প্রতি নিষিদ্ধ একটা চাওয়া সৃষ্টি হয়। যেদিন কোণে দেখতে গিয়েছিলাম সেদিন আমার শালিকা সেখানে উপস্থিত ছিল না। মূলত বাবা মার জোরাজোরিতে আমার বিয়েতে রাজি হতে হয়, কিন্তু মেয়ে আমার তেমন একটা পছন্দ ছিল না। পরিবারের বাধ্য ছেলে হয় নিজের মনকে মানিয়ে বিয়েতে রাজি হয়ে যাই। দেখতে দেখতে বিয়ের দিনটাও চলে আসে। সেদিন বিয়ের মঞ্চে বসেছিলাম, চারপাশে আত্মীয় স্বজনের ভিড়। হঠাৎ আমার চোখ গিয়ে আটকে গেল এক যুবতীর দিকে। সবার মাঝে দাঁড়িয়ে থাকা মেয়েটির মুখে ছিল এক অদ্ভুত মায়া, চোখে ছিল অন্যরকম আকর্ষণ। প্রথম দেখাতেই যেন আমার দৃষ্টি সেখানেই থেমে গেল। কিছুক্ষণ পর পরিচয় করিয়ে দেওয়া হলো। মেয়েটা আর কেউ নয়, সে আমার শালিকা। সেদিন সামান্য কিছু কথা হয়েছিল আমাদের, খুবই সাধারণ কথাবার্তা, কিন্তু জানি না কেন সেই কয়েকটা মুহূর্তই আমার মাথায় বারবার ঘুরতে লাগলো। বিয়ের পুরো অনুষ্ঠান জুড়ে আমি অদ্ভুত এক অস্থিরতার মধ্যে ছিলাম। আশেপাশে কি হচ্ছে, কে কি বলছে, সেদিকে তেমন মনই ছিল না। আমার চোখ বারবার খুঁজছিল তাকে। অন্যদিকে আমার স্ত্রী ছিল অত্যন্ত ভদ্র ও শান্তশিষ্ট একটা মেয়ে। বিয়ের প্রথম দিন থেকে সে আমাকে যথেষ্ট সম্মান করে। তার চোখে ছিল নতুন জীবনের স্বপ্ন, ভবিষ্যৎ নিয়ে হাজারো আশা। কিন্তু সত্যি বলতে তখন আমার মন অন্য কোথাও আটকে ছিল। বাসর রাতেও আমি খুব একটা কথা বলিনি। স্ত্রী হয়তো ভেবেছিল আমি লাজুক কিংবা ক্লান্ত, কিন্তু বাস্তবে আমার মাথার ভেতর চলছিল অন্যরকম এক যুদ্ধ। কোনো রকমে কিছু কথা বলে নিজের মতো শুয়ে পড়েছিলাম। সেদিন রাতেও আমার মনে ঘুরছিল সেই একই মুখ, সেই একই হাসি। দিন যেতে লাগলো, কিন্তু অবস্থা বদলালো না। যতই সময় যাচ্ছিল ততই মনে হচ্ছিল আমি যেন ভুল মানুষকে বিয়ে করেছি। এই চিন্তাটা আমাকে ভেতর থেকে গ্রাস করতে শুরু করলো। বাড়িতে আত্মীয়রা আসতো, শ্বশুর বাড়িতে যেতাম, আর সুযোগ পেলেই দূর থেকে শালিকাকে দেখতাম। সে হয়তো স্বাভাবিকভাবেই সবার সঙ্গে মিশে কথা বলতো, সবার সাথেই হাসতো, কিন্তু আমার কাছে তার হাসি অন্যরকম ভালো লাগতো। শ্বশুরবাড়ির অবস্থা ছিল মধ্যবিত্তের চেয়েও নিচে। আর্থিকভাবে তারা আমাদের পরিবারের তুলনায় অনেক পিছিয়ে ছিল। আমাদের পরিবার ছিল এলাকার পরিচিত ও সচ্ছল পরিবারগুলোর একটি। হয়তো সেই কারণে শ্বশুরবাড়ির সবাই আমাকে বাড়তি সম্মান করত, কিন্তু সেই সম্মান বা ভালোবাসা আমার মনকে বদলাতে পারেনি। আমি বাহিরে থেকে স্বাভাবিক স্বামীর মতো আচরণ করলেও ভেতরে ভেতরে এক অদ্ভুত আসক্তি আমাকে গ্রাস করছিল। দিনের পর দিন আমি শুধু ভাবতাম, কেন প্রথম দিন আমি শালিকাকে দেখতে পারলাম না। সময়ের সঙ্গে সঙ্গে এই ভাবনাগুলো আরো গভীর হতে লাগলো। আমি বুঝতে পারছিলাম আমার মন এমন এক পথে হাঁটছে যেখান থেকে ফিরে আসা সহজ নয়। দিন যত যাচ্ছিল আমার আর শালিকার মধ্যে দূরত্বটা যেন ধীরে ধীরে কমে আসছিল। প্রথম দিকে সে আমাকে শুধু দুলাভাই হিসেবে দেখতো, কিন্তু আমি সুযোগ পেলেই তার খোঁজ খবর নিতাম। কখনো তার পছন্দের কোনো জিনিস নিয়ে যেতাম, কখনো পড়াশোনা বা ভবিষ্যৎ নিয়ে কথা বলতাম। একদিন শহরে গিয়ে তার জন্য একটা নতুন ফোন কিনে আনলাম। ফোনটা হাতে পেয়ে সে অবাক হয়ে বলল, গাইস, তোমরা কি জানো আমি ওয়ানেক্সে গেম খেলার মাধ্যমে প্রতিদিন টাকা আয় করি। এই ফিফা ওয়ার্ল্ড কাপে তোমাদের পছন্দের টিমের উপর বাজি ধরে তোমরা যদি আমার মতো টাকা আয় করতে চাও, তাহলে এখনই গুগলে ওয়ানেক্স সার্চ করে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করো। আর রেজিস্ট্রেশনের সময় যদি আমার দেওয়া স্পেশাল প্রোমো কোড SAJAF ইউজ করো তাহলে অসংখ্য বোনাস এবং ফ্রি স্পিন পেয়ে যাবা। আর ওয়ানেক্স কিন্তু একটা ইন্টারন্যাশনাল লাইসেন্সকৃত প্ল্যাটফর্ম এবং সবচেয়ে বিশ্বস্ত। এখানে তোমরা ক্রাশ ক্রিস্টালের মতো গেম খেলে সহজেই টাকা আয় করতে পারবে, এবং বিকাশ নগদের মতো সকল মোবাইল ব্যাংকিং অ্যাপের মাধ্যমে সহজেই তোমরা তোমাদের জেতা টাকা তুলতে পারবে। আর 24 ঘন্টা 7 দিন কাস্টমার সাপোর্ট সুবিধা তো রয়েছেই। তাই আমি এটা ব্যবহার করে আমার রেগুলার হাত খরচের টাকা আয় করি। তোমরাও ট্রাই করে দেখতে পারো। দুলা ভাই আমাকে এত দামি জিনিস কেন দিলেন? আমি হেসে বললাম, তোমার তো ভালো কোনো ফোন নেই, আর আমি যেহেতু শহর থেকে আসছি তাই ভাবলাম তোমার জন্য ভালো একটা ফোন নিয়ে নেই। আমার কথাটা শুনে সে কিছুক্ষণ চুপ করে রইল। তারপর নিচু স্বরে বলল, আপনি আমার জন্য এত কিছু কেন করেন? সেদিন আমি কোনো উত্তর দেইনি, শুধু হেসে অন্যদিকে তাকিয়েছিলাম। এরপর থেকে আমাদের কথা আরো বাড়তে লাগলো। মাঝে মধ্যে ফোনে কথা হতো, মেসেজে খোঁজ খবর নেওয়া হতো। বিষয়গুলো শুরুতে খুব সাধারণ ছিল, কিন্তু ধীরে ধীরে যেন একটা অদৃশ্য বন্ধন তৈরি হতে লাগলো আমাদের মাঝে। একদিন বিকেলে বাড়ির ছাদে সে একা দাঁড়িয়েছিল, আমিও সেখানে গিয়ে দাঁড়ালাম। চারপাশে নীরবতা। কিছুক্ষণ চুপ থাকার পর আমি বললাম, তোমাকে একটা কথা বলবো। কিছুক্ষণ চুপ থাকার পর আমি বললাম, তোমাকে একটা কথা বলবো, কিন্তু জানি না বলা ঠিক হবে কিনা। সে অবাক হয়ে বলল, কি কথা? আমি গভীর নিঃশ্বাস নিয়ে বললাম, অনেকদিন ধরে একটা কথা বুকের মধ্যে লুকিয়ে রেখেছি, যতই ভুলে থাকার চেষ্টা করি পারি না। সে এবার একটু অস্বস্তিতে পড়ে গেল। দুলা ভাই, আপনি কি বলতে চাইছেন? আমি ধীরে ধীরে আমার মনের অনুভূতির কথা জানালাম। কথাগুলো শুনে সে সম্পূর্ণ স্তব্ধ হয়ে গেল। কয়েক মুহূর্ত কোনো কথা বলতে পারল না। এরপর বলল, আপনি কি বুঝতে পারছেন আপনি কি বলছেন? আমি মাথা নিচু করে দাঁড়িয়ে রইলাম। সেদিন আমাদের মাঝে আর কোনো কথা হয়নি, কিন্তু এরপর কয়েকদিন আমাদের মধ্যে এক ধরনের অস্বস্তিকর নীরবতা তৈরি হলো। সে আগের মতো স্বাভাবিক ছিল না।
আমিও বুঝতে পারছিলাম না কি হতে পারে। তারপর একদিন হঠাৎ করে সে নিজেই কথা বলতে চাইলো। বলল, আমি অনেক ভেবেছি। আমি বললাম, কি ভেবেছো? শালিকা বলল, আপনার কথাগুলো ভুলে যাওয়ার চেষ্টা করেছি, কিন্তু যত ভুলতে চেয়েছি ততই মনে পড়েছে। আমি চুপ করে তার দিকে তাকিয়ে থাকলাম। সে বলল, আমি জানি না এটা ঠিক না ভুল, কিন্তু আপনার প্রতি আমারও একটা আলাদা অনুভূতি তৈরি হয়ে গেছে। সেদিন থেকেই আমাদের সম্পর্কের সমীকরণ বদলে গেল। পরিবারের কেউ কিছু বুঝতে পারেনি, কিন্তু আমাদের দুজনের মনে এমন কিছু কথা জমা হতে শুরু করেছিল যা আর কাউকে বলা সম্ভব ছিল না। একদিন বাড়িতে প্রায় কেউই ছিল না। বিকেলের নীরব পরিবেশে আমি আর আমার শালিকা একই ঘরে বসে কথা বলছিলাম। শালিকা মাথা নিচু করে বলল, আমার খুব ভয় করছে। আমি তার দিকে তাকিয়ে বললাম, ভয় কিসের? শালিকা বলল, যদি আপু সব জেনে যায়। আমি হালকা হেসে বললাম, এতদিন তো কেউ কিছু বুঝতে পারেনি, এখনই বা বুঝবে কেন? সে দীর্ঘশ্বাস ফেলে বলল, তবুও মনে হয় আমরা অনেক দূর চলে এসেছি। আমি কিছুক্ষণ চুপ থেকে তার হাতের দিকে তাকালাম। তুমি কি কখনো আমার থেকে দূরে চলে যেতে পারবে? সে মাথা নেড়ে বলল, জানি না, আগে হয়তো পারতাম, এখন আর পারি না। ঘরের ভেতর অদ্ভুত এক নীরবতা নেমে এলো। বাহিরে হালকা বাতাস বইছিল। আমি বললাম, আমিও তোমাকে হারাতে চাই না। শালিকা চোখ নামিয়ে ফিসফিস করে বলল, আমিও চাই না। তারপর আমরা দুজন ঘনিষ্ঠ মুহূর্তে চলে যাই। ঠিক তখনই বাহিরে থেকে আমার স্ত্রী দরজা নক করলো। দরজার সামনে দাঁড়িয়ে থাকা আমার স্ত্রীকে দেখে আমার বুকের ভেতরটা কেঁপে উঠল। আমি আর আমার শালিকা দুজনেই হতভম্ব হয়ে গেলাম। দরজা খুলতেই দেখলাম স্ত্রীর চোখ বেয়ে শুধু পানি পড়ছিল। সে না চিৎকার করলো আর না কাউকে ডাক দিল, এমনকি কোনো ঝগড়াও করলো না। কিছুক্ষণ চুপচাপ আমাদের দিকে তাকিয়ে থাকার পর সে কাপা গলায় বলল, তোমরা আমার সাথে এটা কিভাবে করতে পারলে? আমি কোনো উত্তর খুঁজে পেলাম না। আমার শালিকাও মাথা নিচু করে দাঁড়িয়েছিল। আমার স্ত্রী নিজের বোনের দিকে তাকিয়েছিল, তার চোখে ছিল হাজারো কষ্ট। তুই এটা কিভাবে করতে পারলি? আমার শালিকা কোনো কথা বলল না, শুধু মাথা নিচু করে কাঁদতে লাগলো। এরপর আমার স্ত্রী আমার দিকে তাকালো। সেদিনের তার সেই দৃষ্টিটা আমি আজও ভুলতে পারিনি। আমার স্ত্রী বলল, আমি তোকে পৃথিবীতে সবচেয়ে বেশি বিশ্বাস করতাম, তোর জন্য আমি কি করিনি বল? নিজের সব সুখ সব স্বপ্ন তোকে ঘিরেই ছিল, আর তুই আমাকে এভাবে ঠকালি। আমার মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছিল না, কারণ আমি জানতাম তার প্রতিটা কথাই সত্য। সে আর কিছু বলল না, শুধু চোখের পানি মুছে ধীরে ধীরে ঘর থেকে বের হয়ে গেল। সেদিনের মতো আমিও বাড়ি ফিরে এলাম। অদ্ভুত ব্যাপার হলো, সে কাউকে কিছু বলল না, না তার বাবা মাকে, না তার আত্মীয় স্বজনকে। যেন পুরো ঘটনাটা নিজের বুকের ভেতর লুকিয়ে রাখলো। কিন্তু আমি বুঝতে পারছিলাম ভেতরে ভেতরে সে ভেঙে পড়ছে। বাড়িতে ফিরেও সে আগের মতো ছিল না। আমার সাথে খুব কম কথা বলতো। আমি কিছু জিজ্ঞেস করলে শুধু ছোট ছোট উত্তর দিত। অনেক সময় দেখতাম জানালার পাশে বসে একা একা বাহিরে তাকিয়ে আছে। কখনো আবার মাঝরাতে ঘুম ভেঙে দেখতাম সে নীরবে কান্না করছে। আর আমার ভয় এদিকে দিন দিন বাড়তে লাগলো। মনে হতো যদি সে সবকিছু কাউকে বলে দেয়, যদি দুই পরিবার জেনে যায়, তাহলে তো সব শেষ। কিন্তু আশ্চর্যের বিষয়, সে কিছুই বলল না। একদিন বিকেলে আমি আর আমার স্ত্রী রাস্তায় বের হয়েছিলাম। সেদিনও আমাদের মধ্যে তেমন কোনো কথা হচ্ছিল না। হঠাৎ রাস্তা পার হওয়ার সময় সবকিছু যেন কয়েক সেকেন্ডের মধ্যে ঘটে গেল। দ্রুত গতিতে আসা একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে আমাদের দিকেই ছুটে আসছিল। আমি কিছু বুঝে ওঠার আগে আমার স্ত্রী জোরে আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। আমি রাস্তার একপাশে পড়ে গেলাম, কিন্তু সে নিজে আর সরে যেতে পারল না। প্রচণ্ড আঘাতে সে মাটিতে লুটিয়ে পড়ল। চারপাশে মানুষের চিৎকার শুরু হয়ে গেল। আমি দৌড়ে তার কাছে গেলাম। তার মাথাটা নিজের কোলে তুলে নিতেই দেখলাম সে কষ্টে চোখ খুলে আমার দিকে তাকালো। আমি কাপা গলায় বললাম, তুমি আমাকে বাঁচাতে গেলে কেন? সে দুর্বল একটা হাসি দিয়ে আস্তে করে এমন একটা কথা বলল যেটা শুনে আমার বুকের ভেতরটা হাহাকার করে উঠল। আর সেই কথাটাই আমার জীবনের সবচেয়ে বড় শাস্তি হয়ে দাঁড়িয়েছিল। জেরিন এবার আমাকে বলল, তুমি তো এটাই চেয়েছিলে, তোমার ইচ্ছাটা তো পূরণ হলো। আমি অবাক হয়ে কাপা গলায় বললাম, জেরিন তুমি আমাকে বাঁচাতে গেলে কেন? জেরিন কষ্টের মাঝেও মৃদু একটা হাসি দিল। তার চোখ দুটো ভেজা, কিন্তু সেই চোখে আমার প্রতি অভিযোগের চেয়ে ভালোবাসাই বেশি ছিল। সে ধীরে ধীরে বলল, কারণ তুমি আমার সবকিছু ফাহিম। আমি চুপ করে রইলাম। জেরিন আবার বলতে শুরু করলো, জানো আমি কখনো কোনো ছেলের সাথে অকারণে কথা বলিনি। নিজেকে সবসময় হেফাজতে রেখেছি। ছোটবেলা থেকেই স্বপ্ন দেখতাম একদিন আমার বিয়ে হবে, একটা সুন্দর সংসার হবে। সে অনেক কষ্টে শ্বাস নিয়ে আবার বলতে শুরু করলো, আমি ভেবেছিলাম আমার স্বামীকে অনেক ভালোবাসবো, অনেক যত্ন করব, তার সুখের জন্য নিজের সবকিছু উজাড় করে দেব। তার চোখের কোণ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল। জেরিন আবার বলল, কিন্তু হয়তো আমার কপালটাই পোড়া ছিল। আমি কিছু বলতে পারছি না জেরিনের কথার উত্তরে।
জেরিন আমার হাতটা শক্ত করে ধরে বলল, ফাহিম, যদি আমার কিছু হয়ে যায় একটা কথা রাখবে। আমি বললাম, এসব কথা বলো না, তোমার কিচ্ছু হবে না। জেরিন মৃদু হেসে মাথা নাড়ল। না, আমার কথাটা শোনো। কয়েক মুহূর্ত থেমে সে বলল, যদি সত্যি আমার কিছু হয়ে যায় তাহলে তোমরা দুজন বিয়ে করে সুখে থেকো। আমার বুকের ওপর মাথা রেখে সে ফিসফিস করে বলল, নাবিলার যত্ন নিও, ওকে কখনো কষ্ট দিও না। তারপর ধীরে ধীরে চোখ বন্ধ করে ফেলল। চারপাশে তখন মানুষের চিৎকার, দৌড়াদৌড়ি, অ্যাম্বুলেন্সের সাইরেন, কিন্তু আমার মাথার ভেতর যেন অন্য এক পৃথিবী চলছিল। জেরিনের কথাগুলো কানে বাজছিল বারবার, তোমরা দুজন বিয়ে করে সুখে থেকো। অদ্ভুতভাবে তার জন্য আমার ভেতর তেমন কোনো অনুভূতি কাজ করছিল না, বরং আমার মনে হচ্ছিল এতদিন ধরে যে বাধাটা আমার সামনে ছিল সেটা কি ধীরে ধীরে সরে যাচ্ছে। আমি জানি এই চিন্তা আমার জন্য স্বাভাবিক ছিল না, কিন্তু তখন আমার মন সম্পূর্ণভাবে নাবিলাকে ঘিরেই অবর্তিত হয়েছিল। হাসপাতালের দিকে যাওয়ার সময় আমার মাথায় একের পর এক হিসাব চলছিল। যদি জেরিনার আগের মতো সুস্থ না হয়, যদি ভাগ্য সত্যি আমার জন্য নতুন একটা দরজা খুলে দেয়, যদি একদিন নাবিলাকে নিজের করে পাওয়ার সুযোগ তৈরি হয়, আমি নিজের অজান্তেই ভবিষ্যতের নানা কল্পনা করতে শুরু করলাম। কিন্তু আমি তখনও বুঝতে পারিনি মানুষ যতই পরিকল্পনা করুক, ভাগ্য তার চেয়েও বড় পরিকল্পনা করে রাখে। জেরিনকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলো। হাসপাতালে পৌঁছানোর কয়েক মিনিট পর ডাক্তার জরুরি বিভাগ থেকে বেরিয়ে এসে বললেন, রোগীর শরীর থেকে অনেক রক্তক্ষরণ হয়েছে, দ্রুত রক্তের ব্যবস্থা করতে হবে। তাড়াতাড়ি রক্ত না পেলে অবস্থা আরও খারাপ হতে পারে। ডাক্তারের কথা শুনে আশেপাশে দাঁড়িয়ে থাকা সবাই আরও চিন্তিত হয়ে পড়ল। আমি বাইরে থেকে উদ্বিগ্ন মুখে দাঁড়িয়ে থাকলেও ভেতরে ভেতরে অন্য হিসাব করছিলাম। কিন্তু আমি জানতাম এই মুহূর্তে যদি স্বামী হিসেবে কোনো দায়িত্ব পালন না করি তাহলে সবার সন্দেহ আমার দিকেই যাবে। তাই বাধ্য হয়ে আমি রক্তের ব্যবস্থা করার জন্য ছোটাছুটি শুরু করলাম। কিছুক্ষণ পর খবর পেয়ে দুই পরিবারের সবাই হাসপাতালে এসে পৌঁছালো। জেরিনের মা মেয়ের অবস্থা দেখে কান্নায় ভেঙে পড়লেন। বাবা মাথায় হাত দিয়ে করিডোরের এক কোণে বসে পড়লেন। আত্মীয় স্বজনদের মধ্যেও উদ্বেগ ছড়িয়ে পড়ল। সবাই আমাকে দেখে বলছিল, ফাহিম, তুমি চিন্তা করো না, আল্লাহ ভরসা, সবকিছু ঠিক হয়ে যাবে। আমি শুধু মাথা নাড়ছিলাম। এর মধ্যে আমি রক্তের খোঁজে হাসপাতালের এক করিডোর থেকে আরেক করিডোরে ঘুরছিলাম। হঠাৎ পেছন থেকে একটা পরিচিত কণ্ঠস্বর ভেসে এলো, ফাহিম। আমি ঘুরে তাকালাম। তাকিয়ে দেখি পেছনে নাবিলা দাঁড়িয়ে আছে, চারপাশে কেউ নেই। এটা দেখে সে ধীরে ধীরে আমার কাছে এগিয়ে এলো। তার মুখে উদ্বেগের চেয়ে অন্যরকম একটা ভাব ছিল। সে নিচু গলায় বলল, তুমি এত দৌড়াদৌড়ি করছো কেন? আমি চারপাশে একবার তাকিয়ে বললাম, সবাই দেখছে তাই করতে হচ্ছে। নাবিলা ঠোঁটের কোণে হালকা হাসি টেনে বলল, আমাদের পথের কাঁটাটা যদি সরে যায় তাহলে তো আমরা দুজন খুব সহজেই সুখে থাকতে পারবো, তাই না? তার কথা শুনে আমি কিছুক্ষণ চুপ করে রইলাম। তারপর আস্তে করে বললাম, ঠিক বলেছ। নাবিলা আরো কাছে এসে ফিসফিস করে বলল, তাহলে রক্তের জন্য এত চিন্তা করছো কেন? আমি মুচকি হেসে উত্তর দিলাম, তুমি বিষয়টা বুঝতে পারছো না। নাবিলা বলল, কি বুঝছি না? আমি বললাম, এখন যদি আমি কিছু না করি, যদি আমি স্বামী হয়ে পাশে না দাঁড়াই, তাহলে সবার সন্দেহ হবে আমার উপর। নাবিলা ভ্রু কুঁচকে বলল, মানে? আমি বললাম, এই মুহূর্তে সবাই আমাকে দেখছে, আমি কি করছি কি করছি না, সবকিছুই। নাবিলা চুপ করে শুনছিল। আমি আবার বললাম, তাই যা করছি সবই লোক দেখানো না, তবে সবাইকে বোঝানোর জন্য যে আমি একজন দায়িত্বশীল স্বামী। নাবিলা কয়েক সেকেন্ড আমার দিকে তাকিয়ে রইল, তারপর হালকা হেসে বলল, তুমি সত্যি অনেক চালাক। আমি উত্তর দিলাম, চালাক না হলে এত দূর আসতে পারতাম না। দুজনেই কিছুক্ষণ নীরব হয়ে রইলাম। ঠিক তখনই হাসপাতালের আইসিইউ বিভাগে দরজা খুলে গেল। একজন নার্স দ্রুত বাহিরে বেরিয়ে এলেন। তার মুখের অভিব্যক্তি দেখে আশেপাশে দাঁড়িয়ে থাকা সবাই আতঙ্কিত হয়ে উঠল। আর নার্সের মুখ থেকে বের হওয়া পরের কথাটা শুনে আমার আর নাবিলার মুখের হাসি মুহূর্তের মধ্যেই মিলিয়ে গেল।